তো আমরা ইতোপূর্বে ফেসবুকের অনেক কিছুই শিখে ফেলছি এবং আমরা এখন জানি যে কিভাবে একটা বিজনেস রান করতে হলে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর দিকে ধাপে ধাপে এগোতে হয়। তো আসলে ফ্রি মার্কেটিং তো আমাদের কোনো কস্ট করে না, মানে আমাদের নিজেদের থেকে কোনো টাকা পয়সা খরচ হয় না। কিন্তু যখন আমরা একটা পেইড ক্যাম্পেইন রান করতে যাব, আমাদের কিন্তু প্রথমেই চিন্তা ভাবনা থাকে অ্যাড ক্যাম্পেইন রান হলেই বা কাস্টমার যখন আমাদের বিজনেসের উপর ইন্টারাক্ট করবে আমাদের কস্ট কিন্তু শুরু হয়ে যাবে। তো এই কস্ট যখন শুরু হয়ে যাবে আপনার ক্লায়েন্টের কিন্তু তখন মনে একটাই চিন্তা ভাবনা চলে আসবে, আমি কখন সেলস পাবো, কি করলে সেলস পাবো এবং সেলস পেতে হলে কি কি করা লাগবে আমার। তো এটা কিন্তু আপনার ক্লায়েন্টের বা আপনি যদি নিজস্ব বিজনেস ওনার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মনে একটাই চিন্তা ভাবনা সবসময় ঘোরাফেরা করবে, সেলস কিভাবে আমি পাবো। ওকে, তো প্রতিটা বিজনেস ওনারই কিন্তু চাই যে তার টাকা পয়সা খরচ হোক যাতে সে সেলসটা পায়। কেউ আমাদের দেখেন একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বলেন বা গুগল অ্যাডস ক্যাম্পেইন বলেন, এইখানে কিন্তু অনেকগুলা ভাগ থাকে। ভাগ থাকে বলতে কেমন, যেমন ক্যাম্পেইনের অনেকগুলা টাইপ থাকে। আমি যদি বলি একটু, তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে, ট্রাফিক ক্যাম্পেইন থাকে, লিডস ক্যাম্পেইন থাকে, সেলস ক্যাম্পেইন থাকে। এখন আমাদের টার্গেট তো থাকে সেলস, একটা ক্লায়েন্টের টার্গেট থাকে সেলস। তাহলে কি আমরা প্রথমেই সেলস ক্যাম্পেইন দিয়ে আমাদের যে মার্কেটিং এটা কি আমরা শুরু করতে পারি? আচ্ছা, এটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমি যদি সেলস ক্যাম্পেইন রান করি তাহলেই কি আমি সেলস পেয়ে যাব? ওকে, তৃতীয় প্রশ্ন, আমি যখন একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব তো এই অ্যাডস ক্যাম্পেইনটা আসলে ভালো পারফর্ম করবে কিনা, তো তার জন্য আমি কিভাবে বুঝবো যে আমার ক্যাম্পেইন যে প্ল্যান বা স্ট্র্যাটেজি এটা ঠিক আছে কিনা। তো এই যে সকল প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো আজকের ক্লাসে আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব। এবং আসলে একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসে, তো আসার পরে আপনি কি করেন বা আপনার কি করা উচিত সেগুলো আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমত হচ্ছে একটা বিজনেস, ধরেন একটা বিজনেস যখন আপনি রান করবেন, তো বিজনেসের ক্ষেত্রে দুইটা টপিক থাকে, আমি এটা আগেই বলছিলাম। প্রথমত হতে পারে এটা হচ্ছে কোনো প্রোডাক্টস নিয়ে বিজনেস, দ্বিতীয়ত হতে পারে এটা কোনো সার্ভিস। তো প্রোডাক্টগুলো আমরা তো সকলেই বুঝি এবং সার্ভিসগুলোও কি এটাও আমরা বুঝি। এখন একটা ক্যাম্পেইন করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমত সাপোজ একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, এখন যদি বলি তার প্রোডাক্ট হচ্ছে সাপোজ মনে করেন হেডফোন। তো একটা কাস্টমার একটা ক্লায়েন্ট আসছে যার প্রোডাক্টটা হচ্ছে হেডফোন, সে হেডফোনের বিজনেস করে এবং তার এখানে সাপোজ 10 ক্যাটাগরির হেডফোন আছে। আপনারা তো জানেন যে হেডফোনের অনেক প্রকারভেদ আছে, ছোট বড় মাঝারি, কোনোটা ওয়্যারলেস, কোনোটা মানে ওয়্যার সহ। তো যাই হোক, ওনার হেডফোনের বিজনেস এবং এখানে 10 টাইপস অফ হেডফোন তিনি সেল করেন। ওকে, তো এখন উনি আপনার কাছে এসে বলছে যে আমার এই যে বিজনেসটা, এই বিজনেসটার মার্কেটিং দায়িত্ব তোমার, তুমি এটার মার্কেটিং করবা বা তুমি কিভাবে সেলস আনা যায় এটা তুমি আমাকে একটা প্ল্যান দাও। অধিকাংশ ক্লায়েন্ট এরকম বলে যে আমাকে একটা প্ল্যান দাও, বা অনেক ক্লায়েন্ট বলে যে আমি শুধুমাত্র তোমার কাছে আসছি, তুমি অ্যাডস ক্যাম্পেইন রান করে দাও। অনেক ক্লায়েন্ট প্ল্যান চায়, অনেক ক্যাম্পেইন বলে যে তুমি, অনেক ক্লায়েন্ট বলে যে তুমি ক্যাম্পেইন রান করো। ওকে, তো আমাদের দুইটা প্রশ্নেরই সম্মুখীন হতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তর যাতে আমরা পেয়ে যাই তার জন্য আজকের আলোচনা। ওকে, তো ক্লায়েন্ট যখন এসে আপনাকে বলছে
আপনার সেল ক্লায়েন্টের সেল চাই এবং তার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি চাই। ওকে, তো দেখেন একটা ক্যাম্পেইন যখন আমরা রান করতে চাই, তো ক্যাম্পেইনে কিন্তু 3টা পার্ট থাকে। এটা আমরা আগের দিনই বলছিলাম যে একটা ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে। প্রথমত হচ্ছে ক্যাম্পেইন, দ্বিতীয়ত হচ্ছে অ্যাড সেট এবং তৃতীয়ত হচ্ছে অ্যাডস। তো এই ক্যাম্পেইন যে সেকশনটা, এই সেকশনে থাকে আপনার টার্গেটিং, সরি এই এই ক্যাম্পেইন যে অপশনসটা, এইটাতে থাকে আপনার গোল, অর্থাৎ আপনি কোন টাইপের ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। এটা আপনি ট্রাফিক ক্যাম্পেইন করতে চাচ্ছেন, নাকি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে চাচ্ছেন, নাকি সেলস ক্যাম্পেইন করতে চাচ্ছেন। ওকে, এবং যে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেটের অপশনসে কোনটা থাকে, সেটা হচ্ছে টার্গেটিংটা থাকে, যেটা হচ্ছে অডিয়েন্স, মেইনলি অডিয়েন্স, যেটা আমরা অলরেডি শিখে আসছি। ওকে, এবং 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যাডস, অর্থাৎ এখানে কি কি থাকে, কন্টেন্ট থাকে। এখন এই কন্টেন্টের আবার প্রকারভেদ আছে। আমি যদি বলি কন্টেন্ট, তো এই কন্টেন্টের কি কি প্রকারভেদ আছে এটা আমরা একটু দেখি। ওকে, তো কিছু কিছু কন্টেন্ট, আমি যদি এটাকে বলি কন্টেন্টের প্রকারভেদ, সেটা হচ্ছে 6 টাইপস। নাম্বার 1 যদি বলি সোশ্যাল অ্যাওয়ারনেস, নাম্বার 2 যদি বলি ইন্টারেস্ট বেসড, নাম্বার 3 যদি বলি সিচুয়েশনাল কন্টেন্ট, নাম্বার 2 যদি বলি অকেশনাল or festival, নাম্বার 5 যদি বলি ব্র্যান্ড, কোম্পানি, আর এখানে আমি যদি বলি অ্যাক্টিভিটিস সেট করতে পারি। ওকে, এবং নাম্বার 6 হচ্ছে প্রোডাক্টস, সার্ভিস আর সলিউশন। ওকে, তো এই 6 টাইপের যে কন্টেন্ট, এটা যদি আমরা একটু দেখি, তো প্রথমত ছিল কি সোশ্যাল অ্যাওয়ারনেস। তো একটা মানে আমি এটা কন্টেন্ট বোঝাচ্ছি যে কি কি প্রকার কন্টেন্ট হয়ে থাকে, এবং আমি একটা করে উদাহরণে দিব। ওকে, তো সোশ্যাল অ্যাওয়ারনেস এটা কেমন ধরনের হতে পারে, সাপোজ গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এই ধরনের যে কন্টেন্টগুলো, অর্থাৎ সামাজিকভাবে যে প্রচারণাগুলো হয়, বা হচ্ছে জনগণকে যে সচেতন করার জন্য যে সকল কন্টেন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস। ওকে, দ্বিতীয় হচ্ছে ইন্টারেস্ট বেসড। তো ইন্টারেস্ট বেসডটা এটা কেমন হয়ে থাকে, সাপোজ আপনার কোনো কিছুর প্রতি আগ্রহ আছে, এবং এই আগ্রহের উপর ভিত্তি করে যখন একটা কন্টেন্ট সাজায়ে আপনাকে টার্গেটিং করে দেখানো হয়, তো এইটা কিন্তু আমরা কিভাবে দেখতে পারি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রোডাক্টসের উপর যে আগ্রহগুলো থাকে, তখন কিন্তু আমাদের এই কন্টেন্টগুলো আমরা দেখতে পারি, অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়। ওকে, এরপর আছে সিচুয়েশনাল কন্টেন্ট, অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রেজেন্ট কোনো অবস্থা বা জরুরি কোনো অবস্থা, বা বর্তমানে দেশের যে পরিস্থিতি, বা সাপোজ মানে বর্তমান প্রেক্ষিতে প্রেজেন্ট টাইমে যে সকল ঘটনাগুলো ঘটতেছে, তো এর উপর ভিত্তি করে যে সকল কন্টেন্টগুলো করা হয়ে থাকে, তো এইগুলো হচ্ছে সিচুয়েশনাল কন্টেন্ট। ওকে, এরপর আছে অকেশনাল আর ফেস্টিভ্যাল কন্টেন্ট। তো দেখা যায় যে কোনো ঈদ, পূজা বা বড় বড় কোনো অনুষ্ঠান, তখনকার সময় দেখা যায় কি যে অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ড কিন্তু অ্যাডস ক্যাম্পেইন রান করে,
যে ঈদ উপলক্ষে এত% ডিসকাউন্ট, বা ঈদ উপলক্ষে আমাদের শপে আসলে একটা ফ্রি গিফট পাবেন, মানে এরকম কিছু কন্টেন্ট কিন্তু তারা দেয়। ওকে, এরপর আছে ব্র্যান্ড বা কোম্পানি বা অ্যাক্টিভিটিসগুলো। তো দেখেন বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, নগদ বলেন, বিকাশ বলেন, গ্রামীণ ফোন বলেন, এ সকল কোম্পানিগুলো কিন্তু প্রতিনিয়তই তাদের যে ব্র্যান্ড ভ্যালুটা এটা বাড়ানোর জন্য তারা একটা না একটা ক্যাম্পেইন কিন্তু করতেই থাকে, বা একটা না একটা অ্যাক্টিভিটিস কিন্তু দেখাতেই থাকে, তাই না? তাদের লাভ হোক বা না হোক তারা কিন্তু কন্টেন্ট দিতেই থাকে, সেটা অর্গানিক হোক বা পেইড হোক। অর্থাৎ এগুলো করার কারণ কি? কারণ হচ্ছে আপনি যাতে আজ হোক বা কাল হোক তাদের সাথে এঙ্গেজড হন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন, বা তাদের সার্ভিস বা তাদের যে বিজনেস সেটার সাথে যাতে যুক্ত থাকেন, বা আপনি তাদেরকে যেন ভুলে না যান। তো এগুলো অবশ্য বড় বড় ব্র্যান্ড বা বড় বড় কোম্পানির ক্ষেত্রে। ওকে, এবং আমাদের যেটা মেইনলি আমরা নিয়ে কাজ করব সেটা হচ্ছে প্রোডাক্টস, সার্ভিস এবং সলিউশন টাইপের যে কন্টেন্ট। অর্থাৎ একটু আগে আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসছে যে প্রোডাক্ট নিয়ে আসছে হেডফোন। তো এখন আপনি একটু চিন্তা করেন যে ক্লায়েন্ট যখন আপনার কাছে হেডফোন নিয়ে আসছে তখন এইগুলার ভিতরে আপনি কোন টাইপের কন্টেন্টটা দিতে পারেন। অবশ্যই আপনি এখান থেকে দিতে পারেন দুইটা, একটা হচ্ছে অকেশনাল কন্টেন্ট বা ফেস্টিভ্যাল কন্টেন্ট, যদি কিনা ওই সিজনে বা ওই টাইমে কোনো অকেশন বা ফেস্টিভ্যাল থাকে। সাপোজ এখন ঈদের টাইম, বা ঈদের আর মনে করেন যে রোজার মাস চলতেছে, বা এরকম যে 10-15 দিন বাকি আছে বা 1 মাস বাকি আছে, তখন কিন্তু আপনি এই যে অকেশনাল বা ফেস্টিভ্যাল টাইপের কিছু কন্টেন্ট দিয়ে বা প্রমোশনাল কিছু অফার টফার দিয়ে ঈদ উপলক্ষে 10% ডিসকাউন্ট এই টাইপের কিছু লিখে কিন্তু কন্টেন্টটা সাজাতে পারেন। ওকে, কিন্তু নর্মালি সাপোজ এগুলা কোনোটাই নাই, আপনি নর্মালি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা একটা সার্ভিস নিয়ে কাজ করবেন তখন আপনাকে কি করতে হবে? এই যে দেখেন সলিউশন, এই সলিউশন পয়েন্টটা আপনাকে কিন্তু তুলে ধরতে হবে। ওকে, তো কিভাবে তুলে ধরবো? সাপোজ একটা হেডফোন আপনি কাস্টমারকে দেখাচ্ছেন, তো এই হেডফোনের তো কিছু গুণাগুণ অবশ্যই আছে। সাধারণ যে সকল হেডফোন আছে তার থেকে আপনার যে শপের হেডফোনগুলা সেইগুলার কি কি ডিফারেন্স আছে, বা এই যে প্রোডাক্টটা আপনি সেল করতেছেন এই প্রোডাক্টের কি কি গুণাবলী আছে, বা আপনার এই প্রোডাক্টটা পারচেস করলে এক্সট্রা কি কি বেনিফিট পাবে, এইগুলা কিন্তু কন্টেন্টের ভিতরে সাজাতে হবে। মেন কথা হচ্ছে আপনার যে প্রোডাক্টস বা আপনার যে সার্ভিস বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে সলিউশনটা দেয় সেটা সঠিকভাবে উল্লেখ করতে হবে, না হলে কিন্তু কাস্টমার অ্যাট্রাক্ট হবে না। ওকে, তো আমি যদি একটা উদাহরণ দিই, যেমন আপনারা সবাই জানেন যে বর্তমান বা কিছুদিন আগেও এটা বেশ প্রচলন ছিল, সেটা হচ্ছে মোজো কোম্পানি, বাংলাদেশের মোজো কোম্পানি। তারা কিন্তু একটা ক্যাম্পেইন বা তাদের যে একটা প্রচারণা ছিল সেটা হচ্ছে কি, যে আপনারা যে মোজো কেনেন তাহলে প্রতিটা মোজো থেকে 1 টাকা যে ফিলিস্তিনিদের জন্য 1 টাকা তাদের মানে তাদের জন্য চলে যাবে। তো দেখেন এইটা যখন প্রচার এবং প্রসার হলো তখন কিন্তু যে মোজোর যে সেল যে রেট, এই সেলিং রেটটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে, তাই না? তো এগুলা হচ্ছে, এটা কোন ধরনের কন্টেন্ট বলেন তো? একটু মাইকটা একটু করে আনমিউট করে বলেন এটা কোন ধরনের কন্টেন্ট ছিল যে 1 টাকা করে যাবে ফিলিস্তিনিদের জন্য? ভাই এটা কি সোশ্যাল অ্যাওয়ারনেস এর মধ্যে সিচুয়েশনাল যাবে? কন্টেন্ট। জি জি, এটা সিচুয়েশনাল একদম ঠিক, সিচুয়েশনাল কন্টেন্ট। দেখেন এই যে সিচুয়েশন, অর্থাৎ তার, আচ্ছা মাইকটা সবাই একবার মিউট করে রাখেন। তো দেখেন তারা যে এই যে বর্তমান যে প্রেজেন্ট যে সিচুয়েশন ফিলিস্তিনিদের, তো এই সিচুয়েশনটা তারা বুঝে তাদের যে কোম্পানির যে সিইও ওনার বা মার্কেটিং অফিসার যেই বলেন না কেন, তারা কিন্তু কন্টেন্ট সাজাইছে। আদার্স কিন্তু কোনো কোম্পানি কিন্তু এই ধরনের কোনো কিছু করে নাই, যে আপনার মোজো বা আদার্স তো কোম্পানি আছে বাংলাদেশে কিন্তু তারা কিন্তু করে নাই।
কিন্তু এটা কিন্তু তাদের মাথায় আসছে যে আমরা যদি এই সিচুয়েশনাল কন্টেন্টটা এরকমভাবে সাজাই, এই যে সিচুয়েশন নিয়ে কন্টেন্টটা সাজাই, তাহলে আমাদের মার্কেটিংটা একটু হলেও চেঞ্জ হবে, এবং এটা কিন্তু হয়েছে। ওকে, তো যাই হোক, এটা আমাদের সবসময় থিঙ্ক করতে হবে যে একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার যখন আসবে আপনার কাছে, প্রথমত তার বিজনেস বা তার প্রোডাক্ট বা তার সার্ভিস নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আসলে এটা কোন প্রসেসে আগানো যায়। আপনার কাছে আসলো, আপনি ক্যাম্পেইন করে দিলেন, সে চলে গেল, এটা কিন্তু বেস্ট ওয়ে না। আপনার টার্গেট রাখতে হবে একটা ক্লায়েন্ট আমার কাছে যখন আসবে, ক্লায়েন্টকে আমার সার্ভিস দিয়ে আমি স্যাটিসফাই করব। ইভেন এরকমও হবে যে আপনি ক্লায়েন্টের জন্য অ্যাডস ক্যাম্পেইন রান করছেন, তার দেখা যাচ্ছে কোনো সেলস আসে নাই, ক্লায়েন্টের মন ভেঙে গেছে, কিন্তু তারপরেও ক্লায়েন্ট আপনাকে কোনো দোষারোপ করতে পারবে না, কারণ আপনি ক্লায়েন্টকে যাবতীয় সব কিছু বুঝাবেন। তো কি বুঝাবেন? তাকে মার্কেটিং প্ল্যানটা বুঝাবেন, মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝাবেন, কাস্টমারদের যে জার্নি আছে সেই জার্নিটা তাকে বুঝাবেন। আমি একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন করলাম, এই প্রোডাক্টের যে 100% সেলস আসবে, বা আমি $1000 বা $2000 স্পেন্ড করলাম, এটা যে সেল চলে আসবে, এরকম কিন্তু কোনো গ্যারান্টি নাই, তাই না? তো অবশ্যই আমাদের কিছু স্টেপ বাই স্টেপ কিছু প্ল্যানিং স্ট্র্যাটেজি ফলো করতে হবে, যেটা ফলো করলে সেলস আসার পসিবিলিটি বেড়ে যায়। তো দেখেন, আপনি যখন একটা ক্যাম্পেইন রান করতে যাবেন, আপনাকে প্রথমে কাস্টমারের যে জার্নি সেটা আগে বুঝতে হবে। তো কাস্টমারের জার্নিগুলো কেমন হয়, আমি যদি একটু বলি, সাপোজ আমি যদি একটু রকমারি.com এটাতে একটু ভিজিট করি। ওকে, তো দেখেন, এই যে ওয়েবসাইটে আমি যখন ভিজিট করলাম, সাপোজ এই যে রকমারি যে বিজ্ঞাপনটা, এটা আমার কাছে শো করছে। শো করার পরে আমি কি করছি, সাপোজ আমি ওদের লিঙ্কে ক্লিক করে এখানে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে দেখেন এখানে কি দেখাচ্ছে, আমি কিন্তু কিছুই করি না, জাস্ট লিঙ্কে ঢুকছি। তারা দেখাচ্ছে এই যে বড় করে একটা পপ আপ দিয়ে রাখছে, একটি বোর্ড বই ফ্রি, এত টাকা অফারে, এত টাকা অর্ডারে, এবং 10% অতিরিক্ত ছাড়, ফ্রি শিপিং, এই কোড ব্যবহারে। তো আমি যখন এইটা দেখব, তখন কিন্তু আমার যে ব্রেইনে একটা কাজ করবে যে আমি একটা ফ্রি শিপিং অফার পাচ্ছি, বা 10% একটা অফার পাচ্ছি। ওকে, তো এরপরে আমি যখন এটা কেটে দিব, সাপোজ এটা আমার পছন্দ হয়নি, তো এটা আমি কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখেন এইখানে কিছু অপশনস দেখাচ্ছে, ফ্রি বই, ফ্রি শিপিং, ফ্রি বুকমার্ক, ফ্রি নোটবুক, এরকম। অর্থাৎ এগুলা কিন্তু অফার দেখাচ্ছে, দেখেন এদের যে বর্ষপূর্তি অফার অনুযায়ী দেখাচ্ছে তারা। ওকে, তো এগুলো আমি দেখলাম, দেখে আমার মনে করেন ভালো লাগলো না। ওকে, তো আমার যে বইটা দরকার বা আমার যে বিষয়টা দরকার, তো সেটা আমি সেই ক্যাটাগরিতে ঢুকবো। কারণ এটা, এই যে রকমারি, এটা তো সম্পূর্ণ কি বুক স্টল, মানে এরা তো বই বিক্রি করে, তাই না? বা আদার যে সকল টুকটাক সামগ্রী আছে সেগুলো বিক্রি করে। কি বিক্রি করে আমি সঠিক জানি না, তবে বেশিরভাগ জানা মতে আমার বই বিক্রি করে এনারা। ওকে, তো এখন দেখেন আমি কিন্তু শিশু কিশোর বই এইটাতে আমি ঢুকলাম। তো এই যে আমি এখান থেকে ঢুকলাম, এবং আমার যদি পছন্দ হয়, আমি দেখে দু একটা পছন্দ হলে আমি কিন্তু পারচেস করব। ওকে, তো দেখেন একটা কাস্টমারের জার্নিটা কেমন হয়। সে যখন একটা অ্যাডস ক্যাম্পেইন দেখে, দেখার পরে ওয়েবসাইটে ভিজিট করে, ওয়েবসাইটে ভিজিট করার পরে যদি তার চোখের সামনে প্রমোশনাল কোনো কন্টেন্ট থাকে, ওই যে 10% ছাড় বা ফ্রি শিপিং, সেটার দিকে প্রথমত নজর যায়, এবং তার যেটা প্রয়োজন, যেমন আমার এখানে 10 টাইপের হেডফোন আছে, তার তো 10টা হেডফোনই দরকার নেই, বা 10টা টাইপের হেডফোন দরকার নাই, অবশ্যই তার একটা হেডফোন দরকার। ওকে, তো এই যে এখানেও ঠিক, এখানে তো অনেক ক্যাটাগরির বুক আছে, তো আমার তো দরকার চিলড্রেন টাইপের যে বুকগুলো আছে বাচ্চাদের জন্য,
তো এইগুলাতে যখন আমি ঢুকবো তখন এখান থেকে আমি পছন্দ করব। তো এই পছন্দ করার ক্ষেত্রে কিন্তু আরো অনেক বিষয় কাজ করে। কি কি কাজ করে? প্রথমত হচ্ছে কি কি কাজ করে? প্রথমত হচ্ছে প্রোডাক্ট। আমি প্রোডাক্টটা দেখলাম, ওকে ফাইন। দেন আমি প্রাইজিংটা দেখব, ওকে ফাইন। এরপর আমি কি দেখব? শিপিংটা দেখব। দেন তাদের যদি কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম থাকে, রিটার্নটা দেখব, রিটার্ন পলিসি, যে আসলে আমি যদি কোনো প্রবলেম ফেস করি তাহলে রিটার্ন পলিসিটা আসলে কেমন হবে। ওকে, তো এই সবগুলো দেখে আমার যখন ভালো লাগবে তখন কিন্তু আমি পারচেজ করব। ওকে, তো দেখেন একটা প্রোডাক্ট কিনতে হলে কিন্তু অনেকগুলা স্টেপে আমাকে পার করতে হচ্ছে একটা কাস্টমারকে। তো অনেক সময় কিন্তু এটাও হয় যে এইটা দেখার দরকার হয় না, রিটার্নটা দেখার দরকার হয় না, শিপিংটা অলরেডি প্রোডাক্টের ক্ষেত্রে পেয়ে যায় অনেকে। এখানে অনেক সময় পপ আপ থাকে যে ফ্রি শিপিং অন অল অর্ডারস, অর সাপোজ $50 উপর পারচেস করলে ফ্রি শিপিং, বা এরকম কিছু পপ আপ এখানে অলরেডি থাকে। তো আমি বলতে পারি যে শিপিংটাও নর্মালি অনেকে দেখে না, কারণ উপরে তাদের পপ আপ আকারে থাকে, বা এখানে অ্যানাউন্সমেন্ট আকারে এখানে বড় করে উল্লেখ করা থাকে ফ্রি শিপিং অন অল অর্ডারস। ওকে, এখন তাহলে বিষয় কি দাঁড়ালো? দুইটা জিনিস দেখতেছে, একটা হচ্ছে প্রোডাক্টটা কেমন এবং দ্বিতীয়ত হচ্ছে প্রাইজিংটা। তো এই প্রোডাক্টের ক্ষেত্রে এই দায়িত্বটা তো সম্পূর্ণ কাস্টমারের, সরি, আমাদের কাস্টমার মানে আমাদের বায়ারগুলার। অর্থাৎ সে অবশ্যই একটা ভালো প্রোডাক্ট না নিয়ে আসলে সেলিং রেটটা কিন্তু কমে যাবে। ওকে, দ্বিতীয়ত হচ্ছে সাপোজ মনে করেন তার প্রোডাক্টের প্রাইস তিনি করে রাখছে 250, সাপোজ 250 টাকা। আচ্ছা, আমি এখানে 250 750 টাকা করে রাখছে। এখন এই যে সেম প্রোডাক্টটা তিনিও সেল করতেছে, বাকিরাও কিন্তু সেল করতেছে, তাই না? তো সেম প্রোডাক্টটা যখন ইনিও সেল করতেছে, বাকিরাও সেল করতেছে, তাদের প্রাইসটা আমাকে একটু কম্পেয়ার করতে হবে। তাদের প্রাইসটা মানে আমাদের যে কম্পিটিটরস আছে তাদের প্রাইসটা আমাদের একটু কম্পেয়ার করতে হবে। এখন তারা যদি 700 টাকায় সেল করে, আপনি সেল করতেছেন 750 টাকা, আপনার বিজ্ঞাপনও তার কাছে যাচ্ছে, তারও বিজ্ঞাপনও একটা কাস্টমারের কাছে যাচ্ছে। তো এখন একটা কাস্টমার যখন দেখবে এটা 700 টাকা, এটা 750 টাকা, তাহলে তো অবশ্যই এই 700 টাকার দিকে তার ঝোঁকটা একটু বেশিই থাকবে। তো যাই হোক, আমাদের মেইন যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে প্রোডাক্টের প্রাইজিংটার উপর। তো যার জন্য কি করতে হবে, আমাদের দুই একটা কম্পিটিটরস ওয়েবসাইট রিসার্চ করতে হবে, কম্পিটিটর ওয়েবসাইট রিসার্চ করতে হবে। এখন এই কম্পিটিটর রিসার্চটা করব কিভাবে? সাপোজ আমি যদি এখানে বলি হেডফোন, ওকে, আমি এইটার উদাহরণে দিব, স্টারটেক রায়ান্স এটা আসছে, এটার উদাহরণে দিব। আচ্ছা, স্পেসিফিক কোনো হেডফোনের নাম কি বলতে পারবেন? আচ্ছা ওয়েট, আমি বলতে পারবো। ওকে, হ্যাবিটের যে হ্যাবিট ওকে, তো যাই হোক, আমি এখানে একটা প্রোডাক্ট লিখে সার্চ করলাম। ওকে, তো দেখেন এই যে আমি প্রোডাক্টটা লিখে সার্চ করলাম, গুগলের কাছে আমি একটা প্রোডাক্ট চাইলাম। তো এই যে প্রোডাক্টটা, সাপোজ এটার নাম আছে, এবং আমি যদি এই স্পেসিফিক প্রোডাক্টের নিয়ে
গুগলে যদি আবার সার্চ করি, তো আমাকে কিন্তু প্রথমে স্টার্টে একটা দেখাইছিল যেটা মনে করেন যে আমি সেল করতেছি। ওকে, তো এই সেম হেডফোন কিন্তু এনারাও সেল করতেছে। ওকে, তো আমি দেখি যে এনাদের প্রাইজিংটা কেমন। ওকে, তো আমি যদি দেখি ইনাদের প্রাইস, আমাদের প্রাইসটা হচ্ছে 1300 টাকা এবং ইনাদের প্রাইসও 1300 টাকা। ওকে, এবং আমাদের দেখেন রেগুলার প্রাইস 1430, এনারা রাখছে 1450। ওকে, আমরা আরেকটা সব দেখি যে তাদের প্রাইসিংটা আসলে কেমন। ওকে, আমি যদি এটা দেখি, এটা দেখি একটু। ওকে, এই যে দেখেন সেম হেডফোন, ইনারা সেল করতেছে 1300, ইনারা 1300, এনারা আবার 1250 টাকা। তো যখন একটা কাস্টমার দেখবে যে আসলে প্রাইজিংটা এখানে কম, একটু হলেও অ্যাট্রাক্ট হবে, হবে কি না? অবশ্যই হবে। তো বিষয়টা এখানে যে আমরা একটা প্রোডাক্ট যখন কম্পিটিটরস দেখতে যাইব, প্রোডাক্টটার টাইটেলটা লিখে আমরা সার্চ করি গুগলে। ওকে, প্রোডাক্টটা টাইটেল লিখে আমরা গুগলে সার্চ করি। সার্চ করার পরে আমরা দেখি দু একটা আমাদের যে কম্পিটিটরস আছে সেই কম্পিটিটরসরা আসলে কেমন প্রাইসে সেল করতেছে। এখন মনে করেন যে এখানে 4টা 5টা দেখলেন, একজনই সেল করতেছে এই যে 1250 টাকা। তো এইটা আসলে ধরার ভিতরে পড়বে না। যে আসলে নর্মালি যেটা হয়ে থাকে, অধিকাংশ পিপল যেদিকে যাবে আমাদেরও সেদিকে যেতে হবে। আমরা 1250 টাকায় সেল করে আমরা তো লস করতে পারবো না, তাই না? তো যাই হোক, মেইন যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একটা প্রোডাক্টের প্রাইজের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। প্রোডাক্টের প্রাইস যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্ট সেলিংয়ের দিকে আমাদের একটু খারাপ প্রভাব পড়ে, অর্থাৎ আমাদের সেলিং রেটটা একটু কমে যায়। ওকে, এখন আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখা দরকার, তো এটা আমরা বুঝতে পারলাম সবাই যে আমাদের কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে। ওকে, এখন আমাদের যে বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কস্ট ম্যানেজমেন্ট। কস্ট ম্যানেজমেন্ট আসলে কি? একটা ক্লায়েন্ট আসলো, তার তো নির্ধারিত একটা বাজেট থাকে, একটা মার্কেটিং বাজেট থাকে, যে আমি আসলে মার্কেটিংয়ের পিছনে এত টাকা খরচ করতে চাই, বা আমার মার্কেটিং বাজেট হচ্ছে এত টাকা। তো মার্কেটিং বাজেট সাপোজ মনে করেন যে তার 30,000 টাকা, 30K। এখন এই যে 30K মার্কেটিং বাজেট তিনি কস্ট করতে চাচ্ছে 1 মাসে, 1 মাসে। তাহলে ডেইলি কত হয়? ডেইলি হয় 1K। ওকে, তো এই যে ডেইলি 1K তিনি কস্ট করতে চাচ্ছে, তো এই ডেইলি 1K কস্টের উপর ভিত্তি করে আপনার অডিয়েন্সটা সেরকমভাবে রিসার্চ করতে হবে যে আসলে আমি ডেইলি 1000 টাকা খরচ করলে কি পরিমাণ অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারবো। তো এটা কিন্তু আপনাকে প্রথমত দেখে নিতে হবে। তো এখন এই যে যাবতীয় বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পরে আমাদের তো যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্টকে তো একটা দিতে হবে, যে প্ল্যানিং দিতে হবে। তো প্ল্যানিংটা আসলে কিভাবে দেবে এইবার আমরা দেখি। তো প্ল্যানিংটা দেওয়ার আগে আমাদের কিন্তু কয়েকটা বিষয়ের প্রতি ভালো ধারণা থাকতে হবে। প্রথমত হচ্ছে এক্সেল শিট বা মাইক্রোসফট এক্সেল, বা আপনি যদি বলেন যে গুগল শিট। আমি একটু দেখি এখানে, এগুলার ইউজিং কিন্তু আমাদের জানতে হবে। দেন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে গুগল ডক্স, যেটা আমি বর্তমানে ইউজ করতেছি। ওকে, এরপরে আছে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। ওকে, তো এই বিষয়গুলো যদি একটু ধারণা কম থাকে আপনারা কাইন্ডলি দেখে নেবেন, কারণ এগুলো হচ্ছে বেসিক একটা জিনিস,
গুগল শিট বা এক্সেল বলেন, ওয়ার্ড বা গুগল ডক্স, পাওয়ার পয়েন্ট, এগুলা বেসিক জিনিস, এগুলা কম বেশি সবাই পারেন। যারা না পারেন একটুখানি দেখে নেবেন, কারণ এগুলো আমাদের ধাপে ধাপে প্রয়োজন হবে। ওকে, তো আপনি যখন একটা ক্লায়েন্টকে প্ল্যানিং দিবেন, প্ল্যানিং দেওয়ার জন্য আপনি এরকম একটা পাওয়ার পয়েন্টে চলে যাবেন। সাপোজ আমি যখন আপনাদের ক্লাস নেই তখন কিন্তু কিছু স্লাইড রেডি করি, এই যে যেমন কিছু স্লাইড আমি কিন্তু রেডি করি। তো এরকমই কিছু স্লাইড যদি আমি দেখাই, আচ্ছা 1 মিনিট, ওকে ফাইন। তো দেখেন, আপনি যদি যেগুলা বললাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট এক্সেল বা হচ্ছে গুগল ডক্স, এগুলাতে যদি আপনার একটু সমস্যা হয় আপনি ক্যানভা ইউজ করতে পারেন। তো দেখেন আমি কিন্তু এই যে একটা ক্লায়েন্টের জন্য একটা প্রেজেন্টেশন রেডি করছিলাম, যে ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি একটা প্রোডাক্ট সেল করবা। তো প্রোডাক্টটা যখন সেল করবা তো তার জন্য তুমি আমার জন্য কি কি করবা, অর্থাৎ আমার মার্কেটিং প্ল্যানটা কি হবে, বা তুমি যে কাজগুলো করবা সেই কাজগুলোর জন্য আমাকে একটা ব্রিফ দাও বা আমাকে একটা প্ল্যান দাও, বা তোমার যে স্ট্র্যাটেজি আছে সেগুলো আমাকে উপস্থাপন করো। তো এগুলো তো আপনি জাস্ট রেডি করে ক্লায়েন্টকে মিটে ডাকবেন। মিটে ডাকার পরে ক্লায়েন্টকে এরকম পয়েন্ট টু পয়েন্ট ক্লায়েন্টকে দেখাবেন যে প্রথম কাজ হচ্ছে অনলাইন স্টোর নিয়ে, অর্থাৎ আপনার ওয়েবসাইট নিয়ে। এখানে হতে পারে একটা ফেসবুক পেজ নিয়ে, আমি দুইটার ক্ষেত্রে বলতেছি। তো কি কি হবে, আপনার একটা ওয়েবসাইট হবে বা হচ্ছে একটা ফেসবুক পেজ হবে। তো এরপরে আমার এই ক্লায়েন্ট এসেছিলো উইনিং প্রোডাক্ট রিসার্চ নিয়ে। তো আপনাদের প্রেক্ষিতে বলতেছি এটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট, যেটা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা ভালো প্রোডাক্ট হতে হবে, যেটা কাস্টমারদের প্রয়োজনীয় প্রোডাক্ট, যেটা কাস্টমাররা কিনতে চায়, এরকম কিছু একটা প্রোডাক্ট অবশ্যই সেল করার মন মানসিকতা নিতে হবে। ওকে, এরপরে কি ফোকাস অন ল্যান্ডিং পেজ। তো ল্যান্ডিং পেজটা কেন বলছি, ওই যে একটা প্রোডাক্ট সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আমার কিন্তু ওই ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে বলেন বা একটা পেজে আমাকে অ্যাড করতে হবে। না হলে কিন্তু আমি কিন্তু এটা আগের দিন বলছিলাম যে অন্যান্য কান্ট্রির কিন্তু অন্যান্য কান্ট্রির পিপলদের এত সময় নাই যে আপনাকে মেসেজ করে বলবে যে ডেলিভারি চার্জ কত বা এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত বলুন। ঠিক আছে, তো আমাদের করতে হবে কি একটা প্রোডাক্টের ভিতরেই যাবতীয় ইনফরমেশন অ্যাড করে দিতে হবে। যে প্রোডাক্টটার আসলে আমি যদি হেডফোনের থ্রুতে বলি, প্রোডাক্টটা আসলে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, বা প্রোডাক্টের ওয়ারেন্টি কতদিন, বা এটা সাউন্ড কোয়ালিটি কেমন, হ্যাঁ, মানে যাবতীয় ইনফরমেশনগুলো আমাদেরকে ওই প্রোডাক্টে অ্যাড করে দিতে হবে। যেমনটা এনারা কিন্তু করছে, সেটা হচ্ছে আমি যদি এখানে দেখি, এই দেখেন এটা প্রাইস কত, রেগুলার প্রাইস কত, স্পেশাল রেট কত, স্টকে আছে কিনা, হ্যাঁ আছে, প্রোডাক্টের আইডি কত, এত, ব্র্যান্ড কোনটা, এটা, প্রোডাক্টের মডেল কত, এটা, ওয়ারেন্টি আছে, হ্যাঁ 1 বছর, টোটাল রিভিউস, এটা এখনও রিভিউ নাই। ওকে, এরপরে আরও যাবতীয় ডেসক্রিপশন এখানে ইনক্লুড করা আছে। তো এরকমভাবে কিন্তু আমি কি এনার কাছে যে শুনবো যে এই এটা আসলে কতদিন ওয়ারেন্টি, এটা কিন্তু আমার শোনার প্রয়োজন নাই। তারপর আমি যদি দেখি এই যে এটা গেমিং টাইপের প্রোডাক্ট, এটার কানেকশন টাইপ কেমন, ওয়্যার্ড, মানে এটা তার সহ, ওয়্যারলেস না, মাইক্রোফোন কি আছে, ইয়েস, প্লাগ টাইপ। তো আমার কিন্তু যাবতীয় যা দরকার আমি কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজ, এই যে এটা কিন্তু একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজে প্রোডাক্টের যাবতীয় ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। ওকে, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে মেক শিওর ইউর চেক আউট ওয়ার্কিং ওয়েল। অর্থাৎ আমরা যদি এখানে প্রোডাক্টটা পারচেস করতে যাই, আমি যদি বাই নাওতে ক্লিক করি, এই যে চেক আউটে ক্লিক করি, চেক আউটে ক্লিক করার পরে আমাকে ইনফরমেশন ইনপুট করতে বলবে। ইনফরমেশন দেওয়ার পরে আমি যদি এখানে এই যে পারচেস মানে মেইনলি যে ফাইনাল অপশন যে কনফার্ম অর্ডারে ক্লিক করি, ক্লিক করার পরে দেখা যাচ্ছে এরকম কোনো ইরর শো করতেছে। সব কিছু ইনফরমেশন দেওয়ার পরেও কোথাও একটা ইরর শো করতেছে, বা আমার এই পেমেন্ট মেথডটা কার্যকরী হচ্ছে না, বা কোনো কারণে এটা আমি পরবর্তী ধাপে যেতে পারতেছি না। তো তাহলে কিন্তু সেই কাস্টমারটা
কিনতে না পেরে চলে যাবে। তো আমাদের করতে হবে কি, চেক আউটটা প্রপারলি কাজ করতেছে কিনা এটা চেক করতে হবে অ্যাডস ক্যাম্পেইন রান করার আগে। ওকে, এরপরে কি আছে, আচ্ছা এটা আমি লিখছিলাম অ্যাড প্রপার ইনফরমেশন, এটা আমি উল্লেখ করছি। ওকে, অ্যাড এনাফ পেমেন্ট মেথড ফর পারচেজ। ওকে, তো এটা হচ্ছে যতগুলো সম্ভব পেমেন্ট মেথড অ্যাড করা। সাপোজ একটা স্টোরে, বাংলাদেশের প্রেক্ষিতে বলি, একটা স্টোরে সেখানে শুধুমাত্র বিকাশ নগদ সাপোর্ট করে। সাপোজ ইনাদের ক্ষেত্রে দেখেন কতগুলা পেমেন্টস তারা অ্যাকসেপ্ট করতেছে, ঠিক আছে। এখন ইনাদের এইখানে যদি শুধুমাত্র থাকতো বিকাশ নগদ, এই উপায় রকেট এগুলা নাই। এখন সাপোজ আমি পারচেস করতে যাচ্ছি, আমার কাছে বিকাশ নগদ নাই, আমার কাছে উপায় আছে, তাহলে কি আমি এই প্রোডাক্টটা পারচেস করতে পারবো? অবভিয়াসলি পারবো না। তো আমাদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে তোমার মানে ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যতটা সম্ভব যে পেমেন্ট মেথডগুলো আছে সেই মেথডগুলো অ্যাড করার ট্রাই করো। এটা বাংলাদেশের প্রেক্ষিতে, কিন্তু আদার্স কান্ট্রিতে যেগুলো চলে সেগুলা অ্যাড করার কথা বলতে হবে। ওকে, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আচ্ছা মার্কেটিং। এটা হচ্ছে মার্কেটিং কন্টেন্ট। মার্কেটিং কন্টেন্টটা কেমন হবে, প্রোডাক্টের একটা ভিডিও অ্যাড করতে পারেন, বা হচ্ছে ডোন্ট রাইট টু মেনি কন্টেন্ট ইন অ্যাডস, অফার 20% অফ, ফ্রি শিপিং বান্ডেল, অলওয়েজ ট্রাই টু অ্যাট্রাকটিভ কন্টেন্ট। ওকে, তো আমরা কিন্তু কন্টেন্ট সম্পর্কে অলরেডি বলে আসছি যে কি করা লাগবে। তো এটা হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী করতে হবে। আপনার যদি কোনো অকেশন চলে, সেই অকেশন অনুযায়ী আপনি যে কোনো অফার অ্যাড করতে পারেন, এই যে অকেশন বা ফেস্টিভ্যাল অনুযায়ী কোনো কন্টেন্ট অ্যাড করতে পারেন, বা হচ্ছে প্রোডাক্টের সলিউশন বা প্রোডাক্টটা ইউজ করলে কি বেনিফিটস পাবে সেটা উল্লেখ করে আপনি কন্টেন্ট লিখতে পারেন। এটা হচ্ছে সবসময় প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই যদি পসিবল হয় 10% অফ বা বাই অন গেট অন, বা টেক বাই অন অ্যান্ড গেট এ ফ্রি গিফট, এই টাইপের কিছু অফার আমরা কন্টেন্টের ক্ষেত্রে অ্যাড করার চেষ্টা করব। ওকে, তো এরপরে আছে কি মার্কেটিং স্ট্র্যাটেজি। আছে এটা আমরা মার্কেটিংয়ে শিখব। ওকে, এটা মার্কেটিং। তাহলে আমরা কি বুঝলাম, আমরা এই যে আলোচনাটা করলাম এখানে আমরা কি বুঝলাম সেটা হচ্ছে, আমি একটু যদি শর্টে করি, প্রথমত আমাদেরকে প্রোডাক্ট নিয়ে ভাবতে হবে, আমাদের প্রোডাক্টটা আসলে কেমন, এটা ভালো কি খারাপ। এটা ক্লায়েন্ট তো একটা প্রোডাক্ট নিয়ে আসলো, আমরা ধরেই কিন্তু অ্যাড করে দিব না, আমাদের প্রোডাক্টটা নিয়ে জাজ করতে হবে। এবং আমাদের প্রাইস নিয়ে ভাবতে হবে, যার জন্য আমাদেরকে কম্পিটিটরস রিসার্চ করা লাগবে। তৃতীয়ত আমাদের কি করা লাগবে, যে ল্যান্ডিং পেজ আছে, আমরা যে প্রোডাক্টটা অ্যাড করতেছি বা প্রোডাক্টের বিজ্ঞাপন করতেছি সেই প্রোডাক্টের ল্যান্ডিং পেজটাতে প্রপার ইনফরমেশন আছে কিনা, প্রোডাক্ট সম্পর্কিত বা সার্ভিস রিলেটেড প্রপার ইনফরমেশন আছে কিনা। ওকে, এরপরে আছে চেক আউটটা প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে, তো এই কাজগুলা যখন হয়ে যাবে তখন আমরা একটা কন্টেন্টে ফোকাস দিব। ফোকাস করব কোথায়, কন্টেন্টে, এবং তারপরে যাব অ্যাডস ক্যাম্পেইন। ওকে, তো এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি যে আসলে আমি কি বোঝাতে চাইছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখন আমি ছোট্ট একটা উদাহরণ দেই। যখন আপনি সাপোজ মনে করেন $100 অ্যাডস ক্যাম্পেইনের বাজেট রাখেন, কোনো প্রবলেম নাই। প্রোডাক্ট যদি ভালো না হয় বা প্রোডাক্ট সম্পর্কিত যদি প্রপার ইনফরমেশন না থাকে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা
সেল হবে না, ভালো সেল হবে না। হ্যাঁ, পারচেস হতেই পারে, কিন্তু আশানুরূপ সেলটা কিন্তু পাবেন না। ওকে, তো সবসময় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস এবং প্রপার ইনফরমেশন। ওকে, এখন আমরা যে ক্যাম্পেইনটা রান করব, ক্যাম্পেইনটা রান করার জন্য আমাদেরকে কিছু গোল সিলেক্ট করা লাগবে। তো এই গোলটা কেমন, এই গোলটা আমরা ক্লায়েন্টের থেকে জেনে নিব যে তোমার আসলে গোল কি। তো এখন প্রতিটা ক্লায়েন্টেরই কিন্তু গোল থাকে হিউজ সেলস, সেলস হতেই থাকবে, ক্লায়েন্ট শুধু পকেটে টাকা ঢোকাবে। এটা কিন্তু প্রতিটা ক্লায়েন্টেরই স্বপ্ন যে সেলস হোক, তুমি যাই করো না কেন সেলস হোক। এখন একটা সেলস আনতে হলে আমাদের তো যে ক্লায়েন্টগুলো থাকবে, মানে আমাদের যারা প্রোডাক্টগুলো পারচেস করবে, তো এই যে যারা পারচেস করবে তাদের তো সাইকোলজি বোঝা লাগবে। তো এই সাইকোলজিটা কেমনে বুঝবো আমরা? তো এই সাইকোলজিটা আমরা না বুঝলেও আমরা সাইকোলজিটা ঘোরাতে পারি। কেমনভাবে ঘোরাতে পারি? সাপোজ একটা জিনিস দেখেন, আমরা যদি কোনো প্রোডাক্ট, সাপোজ একটা কম্পিউটার রিলেটেড কোনো গ্যাজেট কিনতে চাই, তখন আমাদের কিন্তু স্টারটেক বা র্যান্সের কথা মাথায় চলে আসে যে আমরা ওই শপ থেকে কিনবো বা ওই ওয়েবসাইট থেকে আমরা পারচেস করব। ওকে, তারপরে আপনার যখন মোবাইল ব্যাংকিংয়ের কথা চলে আসে, তো তখন আপনার প্রথম মাথায় চলে আসে বিকাশ নগদ, এদের কথা কিন্তু মাথায় চলে আসে। তো দেখেন এরা কিন্তু মার্কেটিংটা এমনভাবে করছে যে ওই রিলেটেড আপনার কোনো কম্পিউটার গ্যাজেট বলেন, ওই রিলেটেড হলেই স্টারটেক বা রায়ান্স বা আদার যারা আছে ভালোর দিকে, এবং আপনার মোবাইল ব্যাংকিংয়ের কথা বললেই বিকাশ নগদ, এটা মাথায় চলে আসে। রকেট উপায়ে বা আরও অন্যান্য অনেকগুলাই তো আছে, এগুলা কিন্তু আসে, কিন্তু খুব কম কম মানুষের মাথায় এটা আসে। তার মানে এরা মার্কেটিংটা এই পর্যায়ে নিয়ে গেছে, এটা জনগণ বা মানুষের মুখে মুখে চলে আসছে যে এই সার্ভিসের জন্য এনারা ভালো। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কোনো বড় একটা কোম্পানি, একেবারে ছোট যে স্মল একটা বিজনেস যারা সবেমাত্র শুরু করছে এরকম না, কিন্তু হ্যাঁ তারাও এই বিষয়টা ফলো করতে পারে। তো সেই বিষয়টা আসলে কি কি, আমরা যদি একটু গুগলে চলে যাই, আচ্ছা গুগলে যাওয়ার আগে আমি এখানেই বলি, সেটা হচ্ছে এইটা এইটা মডেল। আপনারা যারা মার্কেটে কাজ করেন অনেকেই জানেন এইটা মডেলটা আসলে কি। তো এইটা যদি আমি বলি, এতে হচ্ছে অ্যাটেনশন এবং আইতে হচ্ছে ইন্টারেস্ট, ওকে, দেন হচ্ছে ডিতে হচ্ছে ডিজায়ার এবং এতে হচ্ছে অ্যাকশন। ওকে, তো এইটা আসলে কিভাবে কাজ করে, এই যে এইটা মডেলের কথা বললাম, এটা আসলে কিভাবে কাজ করে। তো কাজ করার আগে আমরা একটু এইটা মডেলের একটু চেহারা দেখে আসি। এই যে হোয়াট ইজ এইডা কনসেপ্ট। আচ্ছা আমরা একটু ইমেজে যাই। এইটা একটু ভালো বোঝা যাচ্ছে। ও, এই যে এইটা ফর সেলস প্রমোশন। ওকে, তো দেখেন আমরা যখন একটা কোম্পানির হয়ে বা একটা বিজনেসের হয়ে মার্কেটিংটা করতে যাইব, তখন আমাদের এইটা মডেলটা একটু ফলো করতে হবে। তো প্রথমে কি, এতে হচ্ছে অ্যাটেনশন, আচ্ছা সরি এইটা তো অ্যাওয়ারনেস দেখাচ্ছে, এইটা দেখি, এতে অ্যাটেনশনও হয় বা অ্যাওয়ারনেসও হয়, নো প্রবলেম।
ওকে, তো আমি যদি বলি অ্যাটেনশন, তো সাপোজ আপনি একটা ক্যাম্পেইন রান করলেন, তো রান করার পরে এটা ক্লায়েন্টের কাছে পৌঁছালো, ক্লায়েন্ট মানে আমাদের কাস্টমার্সের কাছে পৌঁছালো, কাস্টমারগুলোর কাছে পৌঁছানোর পরে তারা প্রথমে অ্যাডস ক্যাম্পেইনটা এক পলক হলেও কিন্তু দেখে। সাপোজ আপনি যখন একটা ফেসবুকে ঢুকবেন, আপনি কিন্তু ফেসবুকে শুধুমাত্র অ্যাডস ক্যাম্পেইন দেখার জন্য ঢুকেন না। কি জন্য ঢুকেন? হয়তো বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে একটু কথা বলা দরকার, বা আপনি একটা পোস্ট করা দরকার, বা আপনি একটা পোস্ট করছিলেন, সেই পোস্টে কতজন লাইক কমেন্ট করছে এটা দরকার, বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে মানে ডিসকাস করা দরকার, বা হচ্ছে মেন কথা হচ্ছে কোনো প্রয়োজন অনুসারে আপনি ঢুকছেন, নট ফর অ্যাডস ক্যাম্পেইন দেখার জন্য আপনি ফেসবুকে ঢুকছেন, বা অনেকে এন্টারটেনমেন্টের জন্য ঢুকে থাকে। ওকে, তো এই যে আপনি ফেসবুকে আসলেন, এটা অবশ্যই অ্যাডস ক্যাম্পেইন দেখার জন্য আসেন নাই, অবশ্যই আপনার কোনো প্রয়োজন অনুসারে আসছেন। এখন আপনাকে আমি একটা অ্যাডস ক্যাম্পেইন দেখাবো, ওই অ্যাডস ক্যাম্পেইনের উপর কি আপনার ইন্টারেস্ট আছে বা আপনার কি আগ্রহ আছে অ্যাডস ক্যাম্পেইনটা দেখার? প্রথম উত্তর হচ্ছে না, কারণ আপনি আপনার প্রয়োজনে আসছেন। ওকে, তো এমন কিছু আমাদের করা দরকার যেটা হচ্ছে কাস্টমারের অ্যাটেনশনটা ট্র্যাক করে, মানে অ্যাটেনশনটা নিয়ে নেয়, যে আসলে দেখো অ্যাডস ক্যাম্পেইনটা আসলে তুমি দেখো, তোমাকে যখন আমি অ্যাডস ক্যাম্পেইনটা দেখাচ্ছি তুমি দেখবা। এমন কিছু আমাদের অ্যাড করতে হবে যেটা কাস্টমার আসলে তাদের যে প্রয়োজনীয় কাজটা আছে সেটা মেটানোর পরে হলেও বা আগে হলেও অ্যাডস ক্যাম্পেইনটা থেমে অ্যাডস ক্যাম্পেইনটা যাতে একটু দেখে, অর্থাৎ কাস্টমারদের যে অ্যাটেনশন সেটা নিয়ে নেওয়া। তো অবশ্যই এর জন্য আপনাকে কন্টেন্ট বা যে ভিডিও বা প্রোডাক্টের ইমেজ এইগুলোর উপর একটু ফোকাস রাখা লাগবে। ওকে, তো এটা গেল, কাস্টমারকে প্রথমে দাঁড়ায় দিলেন যে তুমি আমার অ্যাডস ক্যাম্পেইনটা দেখো, তো এমন কিছু অ্যাড করতে হবে যাতে কাস্টমারটা দাঁড়ায় যায়। ওকে, এখন কাস্টমার তো দাঁড়ায় গেল, দাঁড়ানোর পরে তাকে দেখাতে হবে, এমন কিছু দেখাতে হবে বা এমন কিছু বোঝাতে হবে যাতে কাস্টমার ভিতরে একটা ইন্টারেস্ট জাগে, যে না আসলেই প্রোডাক্টটা তো ভালো, না আসলেই তো ইনি তো ভালো সার্ভিস প্রোভাইড করে। ঠিক আছে, আমি দেখি যে আর কি বলতেছে, মেইনলি কি বলতে চাচ্ছে। কাস্টমারের ভিতরে কিন্তু একটা ইন্টারেস্ট জাগতেছে যে না এই প্রোডাক্ট বা এই সার্ভিস সম্পর্কে আমি আর একটু দেখি। ওকে, তো দেখার পরে এমন কিছু অ্যাড করা দরকার, অবশ্যই আমি প্রথমে বারবার বলতেছি এই কথাটা, কারণ এখানে সবসময় এইটা মডেল ফলো করে কন্টেন্ট লিখতে হবে, এটা আমি দেখাবো। ওকে, তো এরপরে কাস্টমারের ভিতরে কিন্তু একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা তৈরি হবে যে না আমি প্রোডাক্টটা কিনতে পারি, বা না প্রোডাক্টটা বা সার্ভিসটা আমার দরকার, আজ হোক কাল হোক এটা দরকার, বা দরকার না হলেও এটা আমি সেভ করে রাখলাম যে আমি পরবর্তীতে যদি প্রয়োজন হয় এটা আমি কিনবো বা ইনার থেকে সার্ভিসটা আমি নিব। ওকে, তো এরপরে কাস্টমার কি করবে? কাস্টমার অ্যাকশন নিবে, ওই যে প্রোডাক্টটা সেভ করে রাখতে পারে বা তখনই কিন্তু পারচেস করতে পারে। তো আমাদেরকে এইটা মডেলটা অল টাইম ফলো করতে হবে, এইটা মাথার ভিতর গেঁথে রাখেন, যে এইটা বিষয়টা মাথার ভিতরে সবসময় থাকবে কোনো কিছু করতে গেলেই এইটা। ওকে, অর্থাৎ কাস্টমারের প্রথমে অ্যাটেনশনটা নিতে হবে, তার ভিতরে ইন্টারেস্ট জাগাতে হবে, তার যে ইচ্ছাটা বা আকাঙ্ক্ষাটাকে একটু আরও বাড়ায় দিতে হবে, তারপরেই সে একটা প্রোডাক্ট কিনবে। ওকে, তো আমরা তো এটা অনলাইনে মার্কেটিং করতেছি বা অনলাইন বেসড মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। তো অফলাইন বেসড মার্কেটিংটা আসলে কেমন হয়? সাপোজ একটা কোম্পানি একটা নতুন প্রোডাক্ট ছাড়ছে, সাপোজ আমি যদি বলি যে কোনো একটা প্রোডাক্ট বলেন, সাপোজ লুডুস তারা মার্কেটে ছাড়ছে, নতুন একটা কোম্পানি মনে করেন। এখন লুডুসের তো বর্তমানে অনেক ভালো ভালো কোম্পানি আছে, তো এদেরকে টেক্কা দিয়ে তারা কি আসলে মার্কেটে টিকতে পারবে? এটা একটা কিন্তু মানে প্রশ্ন এসে যায়। কারণ আপনি যে সবসময় একটা রানিং কোম্পানি বা একটা বড় কোম্পানি
বা বড় কোম্পানি অলরেডি মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং এর দায়িত্বে অনেকেই থাকে। তো আপনি যে সবসময় বড় একটা কোম্পানির মার্কেটিং এর দায়িত্ব পাবেন বা একটা নতুন কোম্পানির দায়িত্ব পাবেন না, এরকম কিন্তু কোনো কথা নাই। আপনি সব ধরনের ক্লায়েন্টই পেতে পারেন। আমি এই জন্য সব কিছু মিক্স করেই বলতেছি, যাতে আপনাদের পরবর্তীতে প্রবলেম না হয়। ওকে, তো তখন দেখেন আপনি যখন ওই অফলাইনে যখন মার্কেটিংটা করতে যাবেন, তখন আপনি কাস্টমারকে মানে যে প্রথমত আমাদেরকে দোকানদারের কাছে যেতে হবে, যিনি হচ্ছে একসাথে অনেক প্রোডাক্ট সেল করে। আমরা তো খুচরা সেল করব না, আমরা তো পাইকারি সেল করব। তখন আমাদেরকে দোকানদারের কাছে যে বলতে হবে, প্রথমত তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে হবে, যে আমরা আসলে অ্যাটেনশনটা কিভাবে নিতে পারি। তো আমরা কি করি, যে দেখো আমাদের এই প্রোডাক্টটা নতুন আসছে এবং এই প্রোডাক্টটা অন্যদের তুলনায় এটা আছে, এটা আছে, ওজনে বেশি আছে, দামে কম আছে, বা এই যে বিষয়গুলো আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করি তাকে। এবং তখন কিন্তু তার একটা ইন্টারেস্ট জাগবে, জানা অন্য প্রোডাক্টের তুলনায় দাম কম, আবার ওজনেও একটু বেশি আছে, ঠিক আছে আমি একটু দেখি তো প্রোডাক্টটা কেমন। এখন এটা দেখার পরে তার মনে একটু জাগবে যে না, আমি তাহলে অন্তত 10 কার্টুন না হোক, আমি 1 কার্টুন প্রোডাক্টটা রাখি, এটা আসলে কেমন সেল হয় একটু দেখি। ঠিক আছে, তখনই কিন্তু সে দেখাচ্ছে 1 কার্টুন রেখে দিল। তো আমি মেইনলি এটা বোঝাতে চাচ্ছি, আমাদের এইটা মডেলটা ফলো করতে হবে। এইটা মডেল ফলো করার জন্য আমাদেরকে কন্টেন্টে ফোকাস দিতে হবে, আমাদেরকে অফারিংয়ে ফোকাস দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের যে ব্র্যান্ড ভ্যালু, এটা বাড়ানোর জন্য আমাদের মার্কেটিংয়ের জন্য মেইনলি এই দুইটা বিষয়ে ফোকাস দেওয়া লাগবে। ঠিক আছে, একটা হচ্ছে কন্টেন্ট এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে অফার্স টফার্স এগুলা। ওকে, তো এইটা ছিল একটা মডেল। তো আপনি গুগলে সার্চ দিলে এরকম অনেক অনেক মডেল দেখতে পারবেন। দেখেন এখানে অনেক কিছু। আমি যদি এই ইমেজটা ওপেন করি, অ্যাওয়ারনেস প্রথমে অনেক থাকবে, ইন্টারেস্টে একটু কমে আসবে, মানে দেন হচ্ছে ডিজায়ার্স আর একটু কমে, এবং অ্যাকশানে এখানে আমরা ফিল্টারিং করার মতো। ওকে, এই যে এটাও আছে। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। মেইনলি এটা হচ্ছে একটা ধাপ বাই ধাপ। আমি যদি এরকম একটু দেখাই, এখানে একটু আঁকিঝুঁকি করি। সাপোজ এটা একটা বৃত্ত, প্রতিটা প্রতিটা জিনিসেরই একটা চক্র থাকে, তাই না? একটা গাছ যখন হয় তখন তার 2টা পাতা থাকে, 2টা পাতা থেকে আস্তে আস্তে তার অনেকগুলা পাতা হয়, কাণ্ড চিকন থাকে প্রথমে, তারপরে বড় হয়, মোটা হয়, আর শিকড় কিন্তু আস্তে আস্তে চারিদিকে প্রসারিত হয়। তো যাক, এগুলা কিন্তু স্টেপ বাই স্টেপে আগায়, তাই না? তো আমাদেরও ঠিক এমনভাবে প্রথমে এইটা মডেলটা ফলো করতে হবে। এরপরে আরেকটা মডেল আছে যেটা আমাদের ফলো করতে হবে, সেটা হচ্ছে এ এফ সিপিএল। এএফসিপিএল, তো এএফসিপিএলটা এ অর্থ অ্যাওয়ারনেস, এফ অর্থ ফ্যামিলারিটি, ফ্যামিলারিটি, সি অর্থ কনসিডার, কনসিডারেশন, সি অর্থ কনসিডারেশন, পি অর্থ পারচেস, এল অর্থ লয়ালিটি, লয়ালিটি। ওকে, তো এই যে এএফসিপিএল, এইটাও অনেকটা এইটা মডেলেরই মতনই। ঠিক আছে, একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে বেশিরভাগ একটু বড় কোম্পানির ক্ষেত্রে বেশি করা হয়ে থাকে। তবে হ্যাঁ, ওই যে আমি প্রথমে বললাম, আপনারা যখন একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসবেন তখন আপনি কিন্তু ওই একটা সার্ভিস দিয়েই তাকে ছেড়ে দিবেন না।
বা একটা অ্যাডস ক্যাম্পেইন রান করে তাকে ছেড়ে দিবেন না। অবশ্যই আপনাকে কিছু স্ট্র্যাটেজি বা পয়েন্ট খাটাতে হবে যিনি যাতে ওই যে ক্লায়েন্ট আপনার থেকে পরবর্তীতে আবার সার্ভিস নেয়। তো তার জন্য আপনাকে কি হতে হবে? লয়াল লয়াল হতে হবে, লয়ালিটি দেখাতে হবে, আপনাকে আনুগত্য প্রকাশ করতে হবে। তো প্রোডাক্টের বা সার্ভিসের ক্ষেত্রে এটা কিভাবে হয়? সাপোজ আপনি একটা শপ থেকে প্রোডাক্ট কিনলেন। আমি আবার ওই রকমারিতে চলে যাই। কোথায় গেল রকমারি? ওকে, তো এই রকমারিতে একটা প্রোডাক্ট আপনি পারচেস করলেন, বা আমি যদি রায়ান্সের কথাই বলি বা স্টারটেকের কথাই বলি, এই স্টারটেক থেকে একটা প্রোডাক্ট আপনি পারচেস করলেন। ঠিক আছে, সাপোজ একটা হেডফোনই পারচেস করলেন। ওকে, তো হেডফোনটা পারচেস করার বা একটা রাউটার পারচেস করলেন। তো রাউটারটা পারচেস করার দেখা যাচ্ছে 1 সপ্তাহের ভিতরে কোনো প্রবলেম দেখা দিল। তো প্রবলেম দেখা দেওয়ার পরে আপনি তাদের কাস্টমার সাপোর্ট বা হচ্ছে তাদের সাথে কথা বললেন, এবং কথা বলে আপনার ভালো লাগছে যে তারা কোনো একটা সলিউশন দিছে বা আপনার যে রাউটারটা তারা রিপ্লেস করে দিছে, বা আপনাকে যে কোনো একটা ভালো সলিউশন দিছে আর কি, আপনার সেটা ভালো লাগছে। এই যে ভালো লাগা থেকে আপনি কি করবেন? অবশ্যই আপনার কোনো ফ্রেন্ডকে সাজেস্ট করবেন যে এই যে স্টারটেকের সার্ভিসটা অনেক ভালো, তুই এই স্টারটেক থেকে পারচেস করতে পারিস, এরকমভাবে সাজেস্ট করবে। এবং পরবর্তীতে যখন প্রোডাক্টটা পারচেস করতে যাবে সেই ব্যক্তিটা, তখন কিন্তু সে আবার এই স্টারটেকের ভিতরেই আসবে, কারণ তার সার্ভিসটা তার ভালো লাগছে, তাদের সার্ভিসটা ভালো লাগছে, তাদের যে ব্যবহারটা এটা তার ভালো, এটা তার ভালো লাগছে। তো মেইন কথা হচ্ছে একটা প্রোডাক্ট বা আপনি একটা সার্ভিস যখন একজন কাস্টমারকে দিবেন, সেটা একবারের জন্য না, অবশ্যই তাকে রিপিট আকারে বানাবেন। তো ক্লায়েন্টের সাথে যখন কাজ করবেন, আপনারা ক্লায়েন্টকে রিপিট আকারে বানাবেন, এবং ক্লায়েন্টের যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করবেন সেই সার্ভিসটাও যেন রিপিটভাবে সেল হয় সেই চেষ্টাটা করবেন। তো ওই চেষ্টা করার জন্য কিভাবে কি করতে হবে? ওই যে বলে আসলাম, প্রোডাক্টটা ভালো হওয়া লাগবে, প্রাইজিংটা ঠিক থাকা লাগবে, দেন শিপিং, তারপর হচ্ছে রিটার্ন, এই সবগুলা সঠিকভাবে থাকা লাগবে। তখনই আপনার প্রোডাক্টটা সেল হবে এবং কাস্টমার সার্ভিসটা ভালো থাকা লাগবে, হলেই আপনি কাস্টমারগুলো রিটার্ন পাবেন বা সাজেস্ট পাবেন। সাপোজ আমি যদি আমাদের কথাই বলি, আমাদের ইলান আইটি ইনস্টিটিউট, আপনি যখন আমাদের সাপোর্ট বা আমাদের শিখন পদ্ধতি বা আমাদের থেকে যখন একটু বেনিফিটস পাবেন, তখন কিন্তু আপনার কাছে যে কেউ যদি কখনো আস্ক করে যে আমি শিখতে চাচ্ছি, তাহলে কোথা থেকে শিখবো, অবশ্যই আপনি আমাদেরকে সাজেস্ট করবেন। এখন আমাদের থেকে আপনার মন মতো সার্ভিস পাচ্ছেন না, বা আপনার যেটা ইচ্ছা ছিল বা চাহিদা ছিল সেটা পাচ্ছেন না, তাহলে আপনি কিন্তু কখনোই রেফার করতে যাবেন না। তো এটাই হচ্ছে বিষয় যে আপনি যতই একটা প্রোডাক্ট সেল করেন না কেন, অবশ্যই আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে যে আমার কাস্টমারগুলো যেন রিপিট কাস্টমার হয়। এবং এটা অবশ্যই আমি বিগ কোম্পানির ক্ষেত্রে বললাম, একটা বড় কোম্পানির ক্ষেত্রে এগুলা হয়। ছোটোখাটো কোম্পানির ক্ষেত্রে তারা তো একটা দুইটা প্রোডাক্ট সেল করে, বা হচ্ছে 10-15টা প্রোডাক্ট সেল করে, মানে 10-15টা ক্যাটাগরি প্রোডাক্ট সেল করলো। সাপোজ হেডফোন 10টা 10 পদের, বা হেডফোনের সাথে মনে করেন রাউটারও সেল করলো কয়েকটা। কিন্তু এই যে স্টারটেকে গেলে আপনি যাবতীয় ল্যাপটপ বলেন, পিসি বিল্ড করা বলেন, এই যে অনেক কোম্পানি বা অনেক ব্র্যান্ডের কিছুই পেয়ে যাবেন। ঠিক আছে, ওকে, তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখন এটা হচ্ছে আজকে আমাদের মূলত আলোচনাটা এটাই, যে আমরা আসলে একটা ক্যাম্পেইন বা একটা বিজনেস বা একটা ক্লায়েন্ট যখন আসবে, তখন আমরা আসলে কি করব। তো আমাদের এই বিষয়গুলো কিন্তু ফলো করতে হবে, এবং ফলো করে স্ট্র্যাটেজিটা সাজিয়ে আমরা কিন্তু ক্লায়েন্টকে এগুলো বলবো যে দেখো আমাদের কিন্তু এইটা মডেল ফলো করতে হবে। এইটা মডেল ফলো করার জন্য আমাদের কি কি করতে হবে? চলে যাবেন এইখানে, এই যে আমাদের কন্টেন্টের দিকে ফোকাস রাখতে হবে, আমাদের কাস্টমারদের যে অডিয়েন্সের দিকে ফোকাস রাখতে হবে। ঠিক আছে, এবং আমাদের এই যে বিষয়গুলো দেখালাম,
প্রোডাক্ট, এগুলোর ভিতরে খেয়াল রাখতে হবে। ওকে, তো এই সব বিষয়গুলো যখন আপনি ক্লায়েন্টকে বুঝাবেন, বোঝানোর পরে যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করবেন কিছু কস্ট হয়ে যাবে, ক্লায়েন্ট যখন সেলস পাবে না তখন আপনাকে দোষারোপ করতে পারবে না, কারণ আপনি ক্লায়েন্টকে অলরেডি বুঝাচ্ছেন, দেখো মার্কেটিংটা এভাবে করতে হয়, মার্কেটিংটা এভাবে করলে কাস্টমারগুলো অ্যাট্রাক্ট হয়, এবং এটা 100% শিওর আমি যে প্রোডাক্টটা কিনবো না, অথবা আমি যে প্রোডাক্টটা অলরেডি পারচেস করে ফেলছি, ওই প্রোডাক্টের অ্যাডস যদি আমার কাছে 100 বারও দেখানো হয়, ওই প্রোডাক্টটা কিন্তু আমি কখনোই কিনবো না, কারণ আমার প্রোডাক্টটা অলরেডি পারচেস করা হয়ে গেছে, বা ওই প্রোডাক্টের প্রতি আমার ইন্টারেস্ট নাই। ঠিক আছে, তো এইগুলা একটু মাথায় রেখে ক্লায়েন্টের সাথে ডিসকাস করতে হবে। তবে হ্যাঁ, সেল আসবে না, হ্যাঁ অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তার জন্য আমাদেরকে ফলো করতে হবে কি কি? প্রোডাক্ট, মেইন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টই হচ্ছে মেইন ফ্যাক্টর, কারণ প্রোডাক্ট বা সার্ভিস যদি ভালো না হয় এটা আসলে কেউ নিতে চায় না। ঠিক আছে, আপনি যতই অ্যাডস ক্যাম্পেইনের বাজেটের উপর ফোকাস রাখেন না কেন, আমি আগের দিন বলছিলাম যে একটা ক্যাম্পেইন রান করলেন, রান করার পরে যে আপনার সেল আসতেছে না বা ক্যাম্পেইনের পারফরমেন্স ভালো হচ্ছে না, তো এই যে ভালো হচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি কি অ্যাডস ক্যাম্পেইনের বাজেটটা বাড়াই দিবেন প্রথমেই? মোটেই না। আপনাকে খেয়াল করতে হবে প্রোডাক্ট, প্রোডাক্টটা আসলে ভালো কিনা। ওকে ফাইন, প্রোডাক্ট ভালো, দেখতে হবে অ্যাডস ক্যাম্পেইনের কন্টেন্ট ভালো কিনা, বা অ্যাডস ক্যাম্পেইনের যে স্ট্র্যাটেজি এটা ভালো কিনা, বা অ্যাডস ক্যাম্পেইন রান করতেছি আমি ভিডিও বা যে ইমেজ অ্যাড করছি, এই অ্যাড ইমেজগুলা বা ভিডিওগুলা কোয়ালিটি আসলে ভালো কিনা, বা কাস্টমারের কাছে সঠিকভাবে প্লেস হচ্ছে কিনা, প্লেসমেন্টও আমরা বুঝবো। অর্থাৎ একটা ভিডিও বা একটা ইমেজ যখন আমরা দেখি, এটা যখন কেটে যায়, অর্থাৎ আমরা সম্পূর্ণ দেখতে পারি না, এটা কিন্তু কাস্টমারের ক্ষেত্রে এটা খুবই ব্যাড ইফেক্ট ফেলে, আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি না, ইনফরমেশনগুলো অপূর্ণ। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসটা বা আজকের ডিসকাশনটা এ পর্যন্তই রাখছি, কারণ কারণ আমাদের পরবর্তীতে যে মার্কেটিংগুলো আমরা শিখব, সেই মার্কেটিংয়ের জন্য আমাদের এই যে ধাপগুলা এটা আমাদের অতিক্রম করা প্রয়োজন ছিল, কারণ মিটিংয়ের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে যাতে বোঝাতে পারেন, সাপোজ আমি আপনাদের দেখাবো, একটু পরে দেখাবো, আমার একটা ক্লায়েন্ট তার $200 স্পেন্ড করছি, তো $200 স্পেন্ড করার পরে সেলস আসে নাই। এটা নর্মালি একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন আমি রান করব, বা একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন যখন আমি রান করব, তো রান করার পরে ফেসবুক বা গুগলের যে অ্যালগোরিদম আছে, তাদের তো বুঝতে হবে যে আমার এক্সাক্ট কাস্টমার কারা, বা আমার প্রোডাক্টটা কোন ধরনের অডিয়েন্স আসলে আমার প্রোডাক্টটা পারচেস করবে, এটা তো অ্যালগোরিদম আগে বুঝবে, তারপরেই তো তাকে ভালো রেজাল্ট দিবে, তাই না? তো বিষয়টা এখানে যে যে কোনো বিজনেসের ক্ষেত্রে কস্ট হবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় কস্টটা কমে আসে, কারণ অ্যালগোরিদমটা যখন বুঝে যায় আপনার গোল কি, আপনার অডিয়েন্স কারা, তখন ওই ফেসবুক বা গুগল বলেন তাদের অ্যাডসটা অপটিমাইজ করতে সুবিধা হয়। তো যাই হোক, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, এবং আজকের যে কথাগুলো ছিল সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এটা একটু মাথায় রাখবেন। এবং আজকের যে অ্যাসাইনমেন্টটা আসলে তেমন কিছুই না, আপনারা দুইটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে এইডা মডেল আমি যেটা আর কি এখানে অ্যাড করছি, সিচুয়েশনাল কন্টেন্ট, এইগুলা নিয়ে একটু নোট করবেন, বা আপনারা ডক্স ফাইলে এগুলো সিরিয়ালি সাজাবেন, নিজে থেকে করবেন, এবং এই যে এইডা মডেল এবং এএফসিপিএল এই মডেলটা একটু আয়ত্ত রাখবেন, এবং এইডা মডেলের কিছু ইমেজ এখান থেকে নিয়ে আপনারা, মানে আপনারা যে রিসার্চ করছেন বা দেখছেন, এইটা স্ক্রিনশট রেখে মানে অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। ওকে, ঠিক আছে, তো আজকে রেকর্ডিংটা আমি এখানে অফ করে দিচ্ছি, কারো প্রশ্ন থাকলে বলবেন কাইন্ডলি। ধন্যবাদ সবাইকে।